বার্সেলোনা এই বছরে টানা 23টা ম্যাচ অপরাজিত ছিল। এই বছরে বার্সার কোনো হার ছিল না। ডর্টমুন্ডের সাথে আমাদের প্রথম লেগের ম্যাচে 4 গোলের লিড ছিল। আমি আবার ক্লিয়ার করে বলি, 4টা গোলের লিড ছিল আমাদের। এমন পারফরমেন্স দেখার পরে আমার মাথায় একটা কথাই ঘুরছে, আবার কি সেই পুরনো যে ট্র্যাজেডি আছে ওরা সামনে পাবো কিনা আমরা? সেই রুমের রাতের কথা বলে নেই আমরা, সেই লিভারপুলের রাতের কথা বলে নেই আমরা। এই বিষয়গুলো মাথায় আবার আসতেছিল যে এখান থেকে বার্সেলোনা কি হারতে যেতেছে, বা এখান থেকে বার্সেলোনা কি লিড হারাইতে যাইতেছে কিনা। ব্রুসিয়া ডর্টমুন্ড যে অবস্থা করছিল, যেমনে অ্যাটাক করতেছিল, যেই রকম চান্স ওরা ক্রিয়েট করতেছিল, যেমনে মিস করতেছিল, ভাই আমি জাস্ট কনফিউজ ছিলাম যে এই মনে হয় লিড হারাইতেছি, এইখান থেকে মনে হয় সেই আগের মতো সেমিতে এসে আমার বাদ যেতে হবে। আমরা টানা 6 বছর পরে সেমিতে উঠছি, কিন্তু আসলে কি এই সেমিতে উঠা আমাদের মনে কনফিডেন্স জোগাইতেছে কিনা, আমাদের মনে কি সেই আত্মবিশ্বাসটা আছে কিনা, এই টিমটারে নিয়ে কি আমরা আসলে ইউসিএল জিততে পারবো কিনা, এটাও কিন্তু মাথায় ঢুকাইতে হবে, এটাও কিন্তু মাথায় নিতে হবে। বিষয়টা এতটা সহজ না। এখন সেমিতে আমাদের প্রতিপক্ষ হইতেছে ইন্টার মিলান যেরকম ফর্ম নিয়ে আগাইতেছে, যেরকম ফর্ম নিয়ে খেলতেছে, ইন্টার মিলানের ডিফেন্স যেরকম রক সোলের একটা ডিফেন্স, এইরকম ডিফেন্সে গিয়ে বার্সেলোনার অ্যাটাকিংকে আসলেই কোনো চান্স ক্রিয়েট করিয়া ওটাতে সফল করতে পারবে কিনা, এটাও কিন্তু মাথায় চিন্তা ঢুকতেছে এখন ভাই। আপনি যদি দেখেন গতকালকের খেলাটাতে প্রত্যেকটা প্লেয়ার ছিল ছন্নছাড়া, ওদের ভিতরে সিরিয়াসনেসের অভাব ছিল, কেউ সিরিয়াসনেস নিয়ে খেলতেছিল না, এবং সবথেকে বড় কথা হয়েছে ওদের উপরে ক্লান্তি ভর করছে। প্রত্যেকটা প্লেয়ার ক্লান্ত ছিল, প্রত্যেকটা প্লেয়ারের চোখে মুখে ক্লান্তি দেখা যেতেছিল। এইখানে সবথেকে বড় যে ফ্রাস্ট্রেশনের জায়গা আছে আমার, সেখানে আসে রোনাল্ডো আরোহ। ভাই অনেকেই বলতেছেন আরোহ এই করছে ওই রকম করছে, আরোহ ভালো কিছু করছে, ভালো সিজন দিয়েছে, আরোহ নিয়ে এরকম কথাবার্তা বলা ঠিক হয়েছে না। কিন্তু ভাই আমি বলবো এখানে আরোহর নিয়ে যে এত হাইপ হইতেছে, এত আপনার কথাবার্তা হইতেছে, তার মাঝে প্রত্যেকটা ম্যাচে আরোহর ব্লান্ডার আছে। যখনই কোনো বড় ম্যাচে আসে লিডারশিপের কথাবার্তা আসে, ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেওয়ার কথাবার্তা, তখনই যেন সে একটা অন্য জগতে হারায় যায় ভাই। সিজনের শুরুতে আরাহো ক্লাব সাথে চাইতেছিল, কিন্তু বার্সা বোর্ড তারা জোর করে, এক প্রকার জোর করে রাখা হয়েছে, নানা অনুনয় বিনয় করে। এইখানে বার্সা বোর্ডের সবথেকে বড় সমস্যা যেটা আছে সেটা হলো ওদের আবেগ। ওরা একটা প্লেয়ারে যখন ওরকম একটা দায়িত্ব দেওয়া দেয়, তখন মনে করে কি এই প্লেয়ার ছাড়া, ওরে ছাড়া আমরা চলতে পারতেছি না। তারপর থেকে তারে সরানো বা তারে ক্লাব থেকে বের করা বা তারে ছাড়ার নামটা মুখে নেওয়া মনে হয় যে পাপ, একটা ধর্মীয় অবমাননা হবে, এরকম একটা কিছু। এই ব্যাপারে এইরকম জিনিস নিয়ে কি আপনি আসলে ট্রফি জিততে পারতেছেন? ট্রফি জিতবেন? এখন মনে শঙ্কা আছে। আমি জানি না এখান থেকে ফ্লিক কি ঠিক কী সিদ্ধান্ত নেবে, টিমেরে কীরকম মোটিভেট করবে, কেমনে কী করবে, এটা আমার মাথায় ঢুকে না, আমার জানা নাই। কিন্তু এই যদি এরকম পারফরমেন্সের অবস্থা হয়, এরকম জঘন্যতম পারফরমেন্সের অবস্থা হয়, তাইলে ভাই আমি মনে করি এই টিম নিয়ে আমরা এই 6 বছর পরে আইসা যেরকম চিন্তাভাবনা করতেছি, বা এতদিন পরে আমরা চিন্তাভাবনা করতেছি যে আমরা একটা ইউসিএল ফাইনাল জিতবো, একটা ইউসিএল ট্রফি জিতবো, আমরা ট্রেবল করে ওঠাবো, ওরকম চিন্তা আমরা মাথা থেকে বাদ দেন ভাই। জাস্ট চিন্তা করেন যে এতদিন বার্সেলোনা ভালো খেলছে, ভালোটা ফর্ম নিয়ে আগায় আসছে, এই পর্যন্ত আইসে 6 বছর সেমিতে উঠাইছে আমাদেরকে, আলহামদুলিল্লাহ, বাদ দেন, মাথা থেকে ইউসিএল ফাইনাল বের করে দেন, দেখবেন সব শেষ। কিন্তু ভাই হইতেছে না তো, এটা মাথা থেকে ইউসিএল বের হইতেছে না। এই একটা সিজন কাটে আসার পরে, এরকম ফর্ম নিয়ে আসার পরে, এইখানে আইসে যদি ইউসিএল আমাদের হাতছাড়া হয়, তাহলে এর থেকে দুর্ভাগা, এর থেকে দুর্ভাগ্য আর কিছুই হবে না আমার মনে হয়। আপনি একবার চিন্তা করেন, যদি আজকে সেজনই না থাকতো, যদি এই জায়গায় স্টেগান থাকতো, আপনি কি মনে করেন ডর্টমুন্ডের কামব্যাককে আটকাইতে পারতো? 3-0 গোলের লিড নিয়ে অ্যানফিল্ডে হারা, 4-1 গোলের লিড নিয়ে রোমাতে হারা, এইসব বিষয়গুলো কি বলা যায়? মেসি তার প্রতি কতটুকু বিরক্ত ছিল সেটা সে নিজেও স্বীকার করছে। এমনকি বলছে যে শট যখন নিত প্র্যাকটিসে বা ট্রেনিংয়ে, যখন শট নিত মেসি, তখন চেষ্টা করতো তার মুখে মারার জন্য, এবং মেসি এমন একজন প্লেয়ার যে যদি চাইতো মুখে মারতো, তাহলে মুখে মারতে পারতো। আর বিশেষ করে ওই ম্যাচটাতে শেষের কয়েকটা মিনিট 17 বছর বয়সী কুবার্সি যে আমরা ডিফেন্সিয়াল লিড করছে, তার পাশে দাঁড়ায় থাকা আরোহরে, ক্যাপ্টেন আরোহরে দেখিয়া মনে হয়েছে যে আসলে ক্যাপ্টেনটা কে, আসলে লিডারটা কে। ডিফেন্স একটা আর্ট, ইনজুরি আসতেই পারে, তাই বলে কি আপনার বেসিক চলে যাবে? না, বেসিক চলে যায় না ভাই। টমাস ভারমালেনের কথা মনে আছে, বেশিরভাগ সময় উনি থাকতো ইনজুরিতে, কিন্তু যখন উনি মাঠে খেলতো উনি ওনার সর্বোচ্চটা দিয়ে মাঠে খেলতো। কিন্তু আরাহোর মাঝে ওই আটটা নাই ভাই। যতই যুক্তি আসুক, যতই হাইপ আসুক, যদি আগামী সামার সিজনে 50 থেকে 60 মিলিয়নের মধ্যে কোনো একটা অফার পাওয়া যায়, আমার মনে হয় তার সেল দিয়ে দেওয়া বেটার হবে। একাডেমিতে অনেক ট্যালেন্টেড ডিফেন্ডার আছে, অন্তত সেন্টার ব্যাকের অভাব হয় না বার্সেলোনার।
তবে এর বাইরে যেটা নিয়ে কথা বলছিলাম আমি আগে, যে প্রত্যেকটা প্লেয়ারের মুখে ছিল ক্লান্তির ছাপ। আসলে এই ক্লান্তি যে বিষয়টা আছে, এই ক্লান্তি আসতে পারে। আপনি যদি দেখেন গত এক সপ্তাহে 3টা হার্ডকোর ম্যাচ খেলছে বার্সেলোনা, বা প্রতিযোগিতামূলক ম্যাচ খেলছে বার্সেলোনা এই সেম একটা স্কোয়াড নিয়ে। এর মাঝে শুধু হাফ ম্যাচ রেস্ট পাইছে পেদ্রি, শুধু পেদ্রি। বিষয়টা ভাবা যায়, আপনি চিন্তা করেন। আর আপনি যদি আগামী যে 4টা ম্যাচের শিডিউল দেখেন, সেখানেও দেখতে পারতেছেন যে 10 দিনের মাঝে 4টা বিগ ম্যাচ আছে বার্সেলোনার, যেখান থেকে একটা ম্যাচও যদি হারে সেখান থেকে ইউসিএল, লা লিগা বা কোপা দেল রে বাদ যাইতে পারে। ঘুরে ফিরে ওই কয়েকটা প্লেয়ারের উপর দিয়ে এই চাপটা, এই প্রেশারটা যাইতেছে। আপাতত বার্সার কাছে প্রপার কোনো বেঞ্চ নাই, অল্টারনেট কোনো উইঙ্গার নাই, কিপারের ইনজুরি, এবং পুরা সিজন ধরে এই পুরা মিডফিল্ডারে সামলাইতেছে এই একজন পেদ্রি, একমাত্র ভরসা পেদ্রি। এরপর যদি আসি আমাদের এই সিজনের আমাদের যে ডিপেন্ডেবল প্লেয়ার ছিল, আমাদের যে টপ পারফর্মার ছিল, টপ স্কোরার ছিল রাফিনহারে নিয়ে। আসলে রাফিনহার সমস্যাটা কোথায়? আপনি যদি দেখেন ইন্টারন্যাশনাল ব্রেকের পরে রাফিনহারে আমরা ওরকম ফিরেই পাই নাই। ওই যে রাফিনহারে আমরা ছাড়ছিলাম ব্রাজিলে, ওই রাফিনহারে আমরা আমাদের বার্সেলোনায় ফিরে পাই নাই। রাফিনহা এখনও ওই যে ব্রাজিল আর্জেন্টিনা ম্যাচে যে ট্রমাটা আছে, ওই ট্রমা কাটাই উঠতে পারে নাই। ম্যাচের আগে প্রি কনফারেন্সে বা ম্যাচের আগে যে কথাটা বলছিল, সে এরপরে কথাও বলছে, সে এরকম বলতে চাইতেছিল না, হয়তো বা বের হয়ে গেছে। ওই যে কথাটা বলছিল, এরপরে যে ম্যাচের ফলাফলটা আসছে ওর বিপক্ষে, তারপরের যে টানা ট্রলগুলা, এই ট্রলগুলো রাফিনহা আসলে নর্মালি নিতে পারতেছে না। আমরা আগেও দেখছি রাফিনহা অনেকটা ইমোশনাল প্লেয়ার। ওর ম্যাচ হারার পরে, ওর টিম হারার পরে, বা কোনো ট্রফি হারার পরে সিঁড়িতে বসে ওরা কান্না করে দেখছি আমরা। ইন্টারন্যাশনাল ব্রেকের আগে রাফিনহার ভিতরে একটা কনফিডেন্স ছিল, দলকে জেতানোর যে মেন্টালিটি ছিল, গোল করার যে স্পৃহা ছিল, মাঠে তারে দেখলেই বাকিদের যে কনফিডেন্স ছিল ওটা এমনিই বেড়ে যেত। ঝড়ের গতিতে যেমনি গোল দিত, কোনো গোলকিপারের ক্ষমতা ছিল না ওই গোল আটকায়। আর ওই কারণেই বর্ষসেরা প্লেয়ার হওয়ার দৌড়েও আগে আছে সে। কিন্তু ইন্টারন্যাশনাল ব্রেকের পরে তার 2টা ম্যাচ রেস্ট দেওয়া হয়, আর ওই ম্যাচগুলোর পরে বাকি যে ম্যাচগুলো খেলছে, এরপরে আমরা কখনোই সেই রাফিনহারে আর খুঁজে পাই না। ওই রকম রাফিনহা, ওই যে স্পৃহা ছিল, ওই রকম যে মেন্টালিটি ছিল, যে উইনিং মেন্টালিটি ছিল, ওইটা আমরা আর ওর কাছ থেকে ফিরে পাই নাই। সিডিআর সেমের দ্বিতীয় লাগে লা লিগা রিয়াল বেটিসের ম্যাচের সাথে ও গোল শূন্য ছিল, তার কনফিডেন্স লেভেলটা ওই জায়গা থেকে নড়বড় হয়ে গেছে। ডর্টমুন্ডের বিপক্ষে প্রথম লেগে যে গোলটা দিছে, ওটাও কুবার্সির পাথায় গিয়ে আসছে, জাস্ট একটু পা লাগায় সেখানে সে গোলটা স্কোর করছে। এরপরে সে আবার 2টা অ্যাসিস্টও করছে, কিন্তু তার ওই কনফিডেন্স লেভেলটা ফিরে আসে নাই, না ফিরে আসছে সেই আগের মেন্টালিটি। এরপরে বাকি যে ম্যাচগুলো হয়েছে, ডর্টমুন্ডের সাথে আমাদের সেকেন্ড লেগের ম্যাচটা হয়েছে, ওই ম্যাচটাতে বার্সার প্লেয়াররা মনে হয় গোলে দিবার চাইছে না, বা গোল দিতেই পারে নাই, পুরোপুরি স্লো ছিল। আর সমানে ভুল পাস তো আছেই। ডর্টমুন্ডের ম্যাচের পরে প্লেয়ারদের মুখের দিকে তাকানো যেতেছিল না। রাফিনহা বলেন, লামিল ইয়ামাল বলেন, ওদের মুখের দিকে তাকাইলে যেন কেমন মায়া হইতেছিল, এতটাই আপসেট ছিল ওরা। আশা করব রাফিনহা এই যে আন্তর্জাতিক ব্রেকের যে ট্রমাটা আছে, ওটা খুব তাড়াতাড়ি কাটায় উঠবে, আগের রূপে ফিরে আসবে। হ্যান্সি ফ্লিকরে ওটা কাটায় উঠতেই হবে। দলের এই সময়ে যদি রাফিনহারে আমরা আগের মতো করে ফিরে না পাই, এই সময়টাতে ওরে খুব বেশি প্রয়োজন আমাদের। যদি এখন ওরে ওই রকমভাবে না পাই, দেন দলের বাকি প্লেয়ারদেরও আত্মবিশ্বাসে অনেকটাই ঘাটতি ঘটবে। পেদ্রি যদি আমাদের টিমের হার্ট হয়ে থাকে, রাফিনহা আমাদের টিমের নির্ভরতা। আমি মনে করি আমাদের যে এখন সোকল্ড ক্যাপ্টেন স্যার আছে, ওনার থেকেও বেশি কিছু রাফিনহা। আমরা সামনের ম্যাচগুলোতে রাফিনহার কামব্যাকের আশায় রইলাম। আমরা এই দলটা নিয়ে এই অবস্থায় আমরা ইউসিএল ফাইনাল জিততে চাই, আমরা ট্রেবল গড়ে উঠে নিয়ে আসতে চাই। কিন্তু এখন যদি দলের এই অবস্থা হয়, দেন আমাদের জন্য এই স্বপ্নভঙ্গের কারণ হবে। সামনে যে ম্যাচগুলো আছে, ওই ম্যাচগুলোও অত্যন্ত ইম্পর্টেন্ট কিছু ম্যাচ, ওই ম্যাচগুলো নিয়ে আমাদের ভাবতে হবে। ওই ম্যাচগুলোতে আমাদের যতটুকু সম্ভব যে প্লেয়ারগুলো রেস্ট দিয়া কম বেশি করে খেলানো লাগে খেলাইতে হবে, কারণ অলরেডি প্লেয়াররা পুরোপুরি আপসেট হয়ে আছে, টায়ার্ড হয়ে আছে, পর্যাপ্ত পরিমাণে রেস্ট দরকার, কিন্তু যেটা এখন পাইতেছে না। আপনি তো এই যে আমি বারবার বলি পিএসজির কথা, পিএসজি এতটা ভয়ঙ্কর হয়ে ওঠার পিছনে সবচেয়ে বড় কারণ হয়েছে পিএসজি লিগ জিতে গেছে, যে কারণে ওরা এখন প্লেয়ারদের রেস্ট দিতে পারতেছে। ওরা দেখে দেখে প্লেয়ার শুধুমাত্র ইউসিএলে খেলাইতে পারতেছে, ইউসিএলে ওদের পূর্ণ শক্তি ব্যবহার করতে পারতেছে। তবে ইনশাল্লাহ আমরা এই টিম নিয়ে আমাদের বার্সা ফিরে আসবে। আমাদের এই ডর্টমুন্ডের যে ট্রমা আছে, এই আমাদের রিয়েলিটি চেকটা দরকার ছিল। এখানে হারার কারণে ভালো হয়েছে আমরা সেমিতে গিয়ে হারতেছি না, যেন সেমিতে এখান থেকে কিছু শিখে ভালো কিছু করতে পারি, এই টিম যেন ভালো কিছু করতে পারে। এত টেনশন আর নেওয়ার দরকার নাই, কিছু ফ্লিকের উপরেও ছাড়ো, আপাতত সেমিতে ওঠা আনন্দে মাইতে ওঠেন, সেমিতে উঠছেন, এটা নিয়ে শুক্রিয়া আদায় করেন, বাকিটা দেখা যাবে।